জলবায়ু সংকট মোকাবেলায় বছরে $300 বিলিয়ন পাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো, অপমানসূচক বলছেন সমালোচকরা। পিকনিকের বাসে আগুনে 3 শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের 7 কর্মকর্তা সাময়িক বরখাস্ত। তাজরিন ট্র্যাজেডির অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে, পুনর্বাসিত না হওয়ার আক্ষেপ আহতদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে। সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। জলবায়ুর ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর $300 বিলিয়ন সহায়তা দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত দেয়া হবে এ অর্থ। আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এ বিষয়ে সমঝোতা হয়। তবে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমানোর চুক্তিতে ঐক্যমত্য হলেও সাহায্যের পরিমাণকে অপমানসূচক হিসেবে আখ্যা দিয়েছেন সমালোচক আর অনুন্নত দেশগুলো। এছাড়া এ চুক্তি কতটুকু কার্যকর হবে তা নিয়ে সন্দিহান পরিবেশবাদীরা। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। বেশ কয়েক দফা দর কষাকষির পর সমঝোতা। বছরে $300 বিলিয়ন পাবে দরিদ্র দেশগুলো। জলবায়ু সংকট নিরসনে বছরে এই সাহায্য দিতে সম্মত হয়েছে বড় অর্থনীতির দেশগুলো। চূড়ান্ত চুক্তি অনুযায়ী 2035 সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে জলবায়ু সংকট কাটাতে প্রতি বছর এই অর্থ দেবে উন্নত দেশ। জলবায়ু তহবিলে জমা দেয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব এবং দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে। বর্তমানে এই তহবিলে প্রতি বছর $100 বিলিয়ন জমা দিচ্ছে ধনী দেশগুলো। শুক্রবার খসড়া চুক্তিতে বছরে $250 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে ওই প্রস্তাব নাকচ করে দরিদ্র দেশ। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল তাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে $130,000 কোটি দিতে হবে। দর কষাকষির জন্যই রবিবার ভোর পর্যন্ত গড়ায় সম্মেলন। COP29 এর পর্যবেক্ষকরা বলছেন, শিল্পোন্নত দেশগুলোতে প্যারিস চুক্তির বিরোধিতাকারী রাজনৈতিক নেতারা ক্ষমতায় ফিরতে শুরু করেছেন। ফলে পর্যাপ্ত অর্থ দিতে রাজি হচ্ছে না উন্নত দেশগুলো। এদিকে ধনী দেশগুলোর বিরুদ্ধে জলবায়ু তহবিলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দেওয়ার অভিযোগ তুলে শনিবার রাতে সম্মেলন বর্জনের ঘোষণা দেয় ক্ষতিগ্রস্ত দেশগুলো। তবে পরে আবার আলোচনায় যোগ দেয় তারা। শেষ পর্যন্ত বছরে $300 বিলিয়ন দিতে রাজি হয় ধনী দেশগুলো। তবে জলবায়ু সংকট নিয়ে কাজ করা সংগঠনগুলো চুক্তির বাজেটকে লজ্জাজনক ও আপত্তিকর বলে মন্তব্য করেছে। অর্থের পরিমাণ খুবই সামান্য হওয়ায় তা কতটুকু কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। চুক্তি অনুযায়ী বৃক্ষরোপণ এবং বায়ুবিদ্যুৎ উৎপাদনের মতো বিভিন্ন প্রকল্প হাতে নেবে দরিদ্র দেশগুলো। এবার কপের 29তম আসর শুরু হয় 11 নভেম্বর। শেষ হওয়ার কথা ছিল গত শুক্রবার। তবে জলবায়ু অর্থায়ন নিয়ে তীব্র মতবিরোধের কারণে তা 12তম দিনে গড়ায়। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির 3 শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির 7 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। ওই ঘটনার পরেই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে বোর্ডের পক্ষ থেকে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সাময়িক বরখাস্তরা হলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর ডেপুটি জেনারেল ম্যানেজার কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার মাহমুদুল হাসান, এজিএম তানভীর, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া, সাখাওয়াত হোসেন ও আবুল কাশেম। শনিবার পিকনিকে যাওয়ার পথে বিআরটিসি দ্বিতল বাসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী। দেশের পোশাক খাতের অগ্নি দুর্ঘটনার ভয়াল স্মৃতির নাম তাজরিন ট্র্যাজেডি।
2012 সালের 24 নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারান 117 শ্রমিক। আহত হয় 2 শতাধিক। বেঁচে ফেরা অনেকেই আর ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। এখনও পুনর্বাসিত না হয় আক্ষেপ আহতদের। সাভার প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2012 সালের 24 নভেম্বর সকালে অন্য দিনের মতো সেদিনও কাজে যোগ দিয়েছিলেন শ্রমিকেরা। সন্ধ্যায় হঠাৎই ভবনের 8 তলায় আগুনের সূত্রপাত। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। জীবন বাঁচাতে কেউ কেউ লাফিয়ে পড়েন, অনেকেই পুড়ে অঙ্গার। দিনের আলোর সাথে সেদিন নিভে গিয়েছিল অনেকের জীবন। সন্ধ্যা নামতেই শ্রমিকদের বাঁচার আকুতিতে ভারী হয়ে ওঠে নিশ্চিন্তপুরের আকাশ বাতাস। সে দৃশ্য মনে পড়লে এখনও আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। তাপ ছিল প্রচুর, যার জন্য এখানে আমরা ভিতরে ঢুকতে পারি না। দূরে থেকে দেখছি কিছু মানুষ লাফায়া পড়ছে চালের উপরে, পাঁচির উপর পড়তেছে, রড কারা করা আছে ওর উপরে এসে পড়ে মনে করেন যে মানুষ এই করতেছে, কাকুতি মিনতি করতেছে, বাঁচাও বাঁচাও। দুর্ঘটনার পর বেশ কয়েক বছর ধরেই আহত শ্রমিকরা ক্ষতিপূরণের আশায় থাকতেন ভবনের আশপাশের এলাকায়। তাদের মধ্যে অনেকে মারা গেছেন, কেউ অর্থাভাবে ফিরে গেছেন গ্রামে। আমার মাজার বল ছিঁড়ে গেছে, হাড় ফাইটে গেছে এবং ডান হাত ডান পায়ে সমস্যা। প্রতিদিন রাত্রে আমি কান্দে ঘুমাই। তাজরিন গার্মেন্টস বেকার ফেলে থইছে, হয় চালু করো, আর যদি চালু নাই করে আমাদের জন্য ঘর বাড়ি বানাই দেব, আমরা থাকি। আগের তো প্রতারণা করিয়া গেছে সরকার। আমরা আশা করি যে এইবার আমরা ক্ষতিপূরণ পাওয়া যাব। পঙ্গু ও আহতদের পুনর্বাসন সহ ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান শ্রমিক নেতারা। নামমাত্র একটি সহযোগিতা করা হয়েছে, কিন্তু প্রকৃত ক্ষতিপূরণ পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি, যার কারণে শ্রমিকরা আজকে খুবই অসহায় জীবনযাপন করতেছে। মালিককে গ্রেপ্তার করছিল নামমাত্র, জামিনে বেরিয়ে এসে সে আওয়ামী লীগ মৎস্যজীবী লীগের সভাপতি হয়ে সে দাপট দেখিয়ে এই ঘুরে বেড়াচ্ছে। একই জায়গায় কারখানাটি ফের চালু করে আহত শ্রমিকদের বাসস্থান বা কর্মসংস্থানের উদ্যোগ নেয়ার দাবি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষে 410 রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 40 রান। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। ঠাকুরগাঁওয়ে হলুদের সাথে পেঁপে চাষ করে সাড়া ফেলেছেন উদ্যোক্তা রবিউল ইসলাম রবি। চারা রোপণের 6 মাসের মধ্যেই গাছে ফল ধরতে শুরু করে। এক একটি গাছে 20 থেকে 40 কেজি পর্যন্ত পেঁপে ধরেছে। দাম ভালো থাকায় এ মৌসুমে 20 লাখ টাকা আয়ের আশা করছেন রবিউল। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অন্যবারের মতো এবারও 25 বিঘা জমিতে হলুদ চাষ করেছেন রবিউল ইসলাম রবি। এর মধ্যে 10 বিঘা জমিতে হলুদের সাথে পেঁপের চারা রোপণ করেন তিনি। ফলনও হয়েছে ভালো। তার বাগানের পেঁপে স্থানীয় বাজার সহ যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এলাকার কৃষকরাও আগ্রহী হচ্ছেন পেঁপে চাষে। রবিউলের এই উদ্যোগ সবজি ও পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখছে। পাশাপাশি তৈরি হয়েছে কর্মসংস্থানও। হলুদের চাষ করছি পাপিয়ার বাগানের ভিতরত। ডেলি আমাদের ইনকাম ভালো হয়। এখান থেকে পেঁপেগুলি বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, ঢাকা যায়, নওগাঁ যায়। এই পেঁপেতে আমাদের শাকসবজিতে আমাদের অনেক পুষ্টি রয়েছে। রবিউলের পেঁপের বাগান দেখতে ও পরামর্শ নিতে বিভিন্ন এলাকা থেকে আসছেন অনেকেই। ওনার এটা চাষাবাদ দেখে আমরা খুব খুশি হয়েছি এবং এই চাষাবাদটা সম্পূর্ণরূপে দেখা শেষ হলে আমরা হয়তো আগামীতে চাষের ব্যবস্থা নিব। পেঁপে এমনই একটি সবজি, এমনই একটি ফল যেটা মানুষের যাদের অ্যাসিডিটি আছে, যাদের গ্যাসের সমস্যা আছে, এটা থেকে অত্যন্ত নিবারণ করে। পেঁপে চাষ করতে রবিউলের খরচ হয়েছে 7 লাখ টাকা, তবে 20 লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। হলুদের মধ্যে সাথী ফসল হিসাবে যদি পেঁপে চাষ করা যায় তাহলে মনে হয় যে আমি লাভবান হতে পারবো, কারণ হলুদ ছায়াতেও হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান প্রতিমন কাঁচা পেঁপে 800 ও পাকা পেঁপে 1600 টাকা দরে বাগান থেকেই কিনছেন তারা। পেঁপের ব্যবসা করে বিভিন্ন জেলায় পাঠায়, ঢাকা, চিটাগাং, আর নকল বাজারে কম বিক্রি হয়। সার্বক্ষণিক কারিগরি সহায়তা সহ পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।
এখনও তার জমিতে যে পেঁপে রয়েছে সেই পেঁপে কিন্তু এখনও প্রায় 15-16 লক্ষ টাকার পেঁপে তিনি বিক্রি করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে তার নিবিড় যোগাযোগ রয়েছে। ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে 235 হেক্টর জমিতে হলুদ ও পেঁপে চাষ হয়েছে 16 হেক্টর জমিতে। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জলবায়ু সংকট মোকাবেলায় বছরে $300 বিলিয়ন পাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো, অপমানসূচক বলছেন সমালোচকরা। পিকনিকের বাসে আগুনে 3 শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের 7 কর্মকর্তার সাময়িক বরখাস্ত। তাজরিন ট্র্যাজেডির অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে, পুনর্বাসিত না হওয়ার আক্ষেপ আহতদের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।